শকুনি। কেউ বলেন মহাভারতে কৃষ্ণের আসল প্রতিপক্ষ কেউ যদি হন তিনি শকুনি। কেউ শকুনিকে ব্যাখ্যা করেন মহাভারতের মূল ভিলেন হিসাবে, যার অঙ্গুলি হেলনে মহাভারতের সব দুর্ঘটনাগুলো ঘটেছে এবং তিনি সব অনিষ্টের মূল চক্রী, কুরুক্ষেত্র যুদ্ধের আসল কারণ। আবার কেউ বলেন শকুনি ভিলেন নন, বরং পরিবারের প্রতি দায়বদ্ধ এক সন্তান, যিনি তার পরিবারের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই কুরুকুলকে ছাড়খাড় করার পরিকল্পনা করেছিলেন। মহাভারতের বিভিন্ন বিষয় নিয়ে এই সিরিজে আমরা গল্প করছি। দ্রৌপদী, কর্ণ, পিতামহ ভীষ্মকে নিয়ে আগের পর্বগুলো হয়েছে, আর এই পর্বে কথা হবে শকুনিকে নিয়ে। সিরিয়াল বা গল্পের মহাভারত থেকে নয়, ব্যাসদেবের মূল মহাভারতে শকুনি যেমন ছিলেন। তাই আশা রাখছি এই পর্বটা শকুনিকে একটু অন্যভাবে দেখতে আপনাদের সাহায্য করবে। চলুন তবে শুরু করা যাক। প্রাচীন ভারতে ষোড়শ মহাজনপদের উত্তরতম রাজ্য ছিল গান্ধার। আজকের আফগানিস্তান, পাকিস্তানের কিছু অংশ নিয়ে ছিল তার ভৌগোলিক বিস্তার। মহাভারতের কাহিনী অনুসারে শকুনি গান্ধার নরেশ সুবলের ছেলে। সুবল কন্যা গান্ধারী সূত্রে হস্তিনাপুরের রাজনীতিতে তাঁর প্রবেশ। চূড়ান্ত কুটিল ব্যক্তির অভিধা হিসাবে আজও শকুনির উপমা ব্যবহৃত হয়। এমনই তাঁর কুখ্যাতি, আর হবে নাই বা কেন। মহাভারতে দুর্যোধনদের মাথাটা তিনি তো খেয়েছিলেন। পাণ্ডবদের বিরুদ্ধে তাঁদের উস্কানো, ভীমকে ছোটবেলা বিষ খাইয়ে মারার পরিকল্পনা, পাশা খেলার ষড়যন্ত্র, দ্রৌপদীর বস্ত্রহরণ, পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে তাঁদের সব কেড়ে নেওয়া, কুরুক্ষেত্রের যুদ্ধ, এই সব কিছুর পিছনে শয়তানের মাথাটা তো তাঁরই। তাঁর বুদ্ধিতে চলেই বীর হওয়া সত্ত্বেও এক কুটিল কাপুরুষ হয়ে উঠলেন দুর্যোধন। কৌরবকুল ছাড়খাড় হয়ে গেল। মহাভারতের সিংহভাগ ভার্সানেই শকুনি কাহিনীর মুখ্য ভিলেন। কিন্তু প্রশ্ন হলো কেন তিনি ভিলেন হয়ে উঠলেন? অনেকে বলেন শকুনিকে আমরা ভিলেন হিসাবে দেখি ঠিকই, কিন্তু শকুনি আসলে তার পরিবারের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই কুরুকুলকে ছাড়খাড় করার জন্য যাবতীয় পরিকল্পনা করেছিলেন। বিষয়টা সংক্ষেপে বলি তাহলে। এখানে কাহিনীর দুটো ভার্সন রয়েছে। গান্ধার নরেশ সুবলকে রাজ্যদীশী বলেছিলেন যে গান্ধারী বিবাহের পরই তার স্বামীর মৃত্যু হবে, কিন্তু তার দ্বিতীয় স্বামী বহুদিন বাঁচবেন। এই ঘটনায় সুবল চিন্তিত হয়ে পড়লে সভাসদরা তাকে একটা উপায় বলেন, আর সেই মতো প্রথমে এক ছাগলের সঙ্গে গান্ধারীর বিয়ে দেওয়া হয় এবং যথারীতি বিয়ের পরই ছাগলটির মৃত্যু ঘটে। আর তার কিছুদিন পরে ভীষ্ম ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ প্রস্তাব নিয়ে গান্ধারে আসেন এবং সুবলও নির্দ্বিধায় ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীর বিবাহ দেন। ছাগলের সঙ্গে গান্ধারীর এই যে প্রথম বিয়ের ব্যাপারটা ভীষ্ম জানতেন না। পরে সেটা তিনি জানতে পারলে এই ঘটনায় অপমানিত বোধ করেন আর রাজা সুবলকে শাস্তি দেবার জন্য হস্তিনাপুরে নিমন্ত্রণ করে নিয়ে এসে তাকে সপরিবারে কারাগারে নিক্ষেপ করেন। কারাগারে সুবল আর তাঁর ছেলেদের যা খাবার দেওয়া হতো তাতে সকলের পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। তখন রাজা সুবল ও তাঁর অন্য ছেলেরা সিদ্ধান্ত নেন যে তারা নিজেদের ভাগের খাবার শকুনিকে খাইয়ে তাকে বাঁচিয়ে রাখবেন, যাতে শকুনি তাদের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারেন। এভাবে অনাহারে প্রত্যেকেই প্রাণ ত্যাগ করেন। আর মৃত্যুর সময় সুবল শকুনিকে বলে যান যে তাঁর অস্থি দিয়ে একটা পাশা নির্মাণ করতে, যে পাশা শকুনির ইচ্ছে মতো চলবে। পাশা খেলায় শকুনি হয়ে উঠবেন অজেয়। একটা সময় শকুনি কারাগার থেকে মুক্তি পান, আর তারপর এই পাশাই হয়ে ওঠে কুরুকুলের বিরুদ্ধে তাঁর প্রতিশোধের হাতিয়ার। আরেকটা কাহিনীতে বলে যে দুর্যোধনের সমস্ত শরীরের মধ্যে তাঁর পা দুটো ছিল পাখির মতো, শরীরের সঙ্গে একেবারে বেমানান, ভীষণ খারাপ দেখতে। তাই নিয়ে দুর্যোধনের মনেও দুঃখ ছিল খুব। একবার দুর্যোধন গান্ধারীকে এর কারণ জিজ্ঞাসা করলে গান্ধারী বলেন এর জন্য দায়ী তিনি। তাঁর কুমারী বেলায় এক গণক বলেছিলেন যে তাঁর বৈধব্য যোগ আছে, যদি প্রকৃত বিবাহের আগে কোনো গাছ বা পাখির সঙ্গে গান্ধারীর বিয়ে দেওয়া যায় তবে সেই দোষ কেটে যাবে। এই কথা শুনে গান্ধারীর পিতা সুবল প্রথমে এক পায়রার সঙ্গে গান্ধারীর বিয়ে দেন, তবে বিয়ের পরই গান্ধারীর ভাগ্যের কারণে পায়রাটির মৃত্যু হয়। মৃত্যুকালে গান্ধারী গণকের ভবিষ্যবাণী পায়রাটিকে বলেছিলেন, আর মৃত্যুমুখে সেই পায়রা তখন তাকে অভিশাপ দিয়ে বলেছিল, আমার জীবন নিয়ে তোমরা যখন এমন জঘন্য খেলা খেলেছ তখন আমিও তোমার জীবনে আমার স্বামিত্বের চিহ্ন রেখে যাব। ভবিষ্যতে তোমার ছেলে হয়ে যারা জন্মাবে তাদের সবার পা দুটো হবে আমারই মতো। সেই অভিশাপেই দুর্যোধনের পা পাখির মতো হয়েছে। এই কথা শুনে দুর্যোধনের ক্রোধ গিয়ে পড়ে তাঁর মামা বাড়ির ওপরে। তিনি গান্ধারীর পিতা আর তাঁর 100 ছেলেকে কারাগারে নিক্ষেপ করেন, আর সবার জন্য বরাদ্দ করেন একটা পায়রার আহারের সমপরিমাণ ধান।
এরপর গল্পটা আগের মতোই, সকলে না খেয়ে শকুনিকে বাঁচিয়ে রাখেন প্রতিশোধ নেবার জন্য, আর পরিবারের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতেই মহাভারতের কাহিনীতে ভিলেন হয়ে ওঠেন শকুনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শকুনির পক্ষে দাঁড়িয়ে আপনি যদি বিষয়টা দেখেন, তবে শকুনিকে আপনার ভিলেন বলে কিন্তু ততটা মনে হবে না, বরং তিনি একা যেভাবে কুরুবংশের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিলেন তাতে তার ধুরন্ধর বুদ্ধির আপনি তারিফ করবেন। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই সব গল্পের কোনোটাই মূল মহাভারতে নেই। পুরাণে, লোকশ্রুতিতে এই কাহিনীগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। তাহলে মূল মহাভারতে কি বলা হয়েছে শকুনি সম্বন্ধে, চলুন এবার সেটাই দেখি। মহাভারতে গান্ধার রাজপুত্র শকুনি উত্তরাপথের বাসিন্দা, যে অঞ্চল সম্পর্কে খুব একটা শ্রদ্ধাশীল ছিল না সেই সময়ের আর্যাবর্ত। তাই মহাভারতের কবিও বারবার শকুনিকে পার্বতীয় অভিধায় অভিহিত করছেন। পার্বত্যাঞ্চলের অধিবাসী শকুনিদের জীবনযাপন, যুদ্ধ কৌশল সবই ছিল হস্তিনাপুরের থেকে অনেক আলাদা। সমতল ময়দানে সম্মুখ সমর অর্থাৎ মুখোমুখি যুদ্ধ এইসব অঞ্চলে হওয়া সম্ভব ছিল না। তাই চোরাগোপ্তা পথে আড়াল থেকে যুদ্ধ করে এরা শত্রুকে মাত করতেন। মহাভারতে বিদুর ভীষ্মরা শকুনিকে তাঁর খল স্বভাবের জন্য এই কারণেই বারবার পার্বতীয় বলে কটাক্ষ করেছেন। রাজপুত্র এবং পরবর্তীকালে গান্ধার নরেশ শকুনির বীরত্ব বা যুদ্ধ কৌশল নিয়েও প্রশংসা মহাভারতে শোনা যায়নি। যাই হোক, শকুনি হস্তিনাপুরে এসেছেন গান্ধারীর সঙ্গেই। হস্তিনাপুরে সাড়ম্বরে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের বিবাহ সুসম্পন্ন হয়েছে। গান্ধারের পিতা রাজা সুবল সেখানে উপস্থিত ছিলেন না, তাই প্রতিনিধিত্ব করেছেন শকুনি। কিন্তু এরপর তিনি হস্তিনাপুরে রয়ে যাচ্ছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। মহাভারতের কবি স্পষ্ট জানাচ্ছেন যে শকুনি ফিরে যাচ্ছেন নিজের দেশে। তারপর ঠিক কোন সময় শকুনি হস্তিনাপুরে এসে আস্তানা গাড়ছেন সেটা সুস্পষ্ট করে মহাভারতে নেই, কিন্তু সহদেবের একটা কথা থেকে আমরা স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি যে কৌরব পাণ্ডবরা জ্ঞান হওয়া থেকেই শকুনিকে হস্তিনাপুরে দেখছেন। সম্ভবত পাণ্ডুর বনবাস ও তার মৃত্যুর পর ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের সিংহাসনে বসলে তখনই ধৃতরাষ্ট্রের শ্যালক শকুনি হস্তিনাপুরে আসছেন। অন্ধ জামাইবাবু রাজা হচ্ছেন, আর কুটিল শ্যালকটি উভয় পক্ষের স্বার্থ রক্ষায় আসবেন না তা কি হয়? তখন থেকেই হস্তিনাপুরের রাজবাড়িতে, হস্তিনাপুরের রাজনীতির চৌহদ্দিতে শকুনির প্রবেশ। কিন্তু তখনও হস্তিনাপুরের সম্পূর্ণ রাশ ভীষ্মের হাতে। ধৃতরাষ্ট্র সহ কারোরই ক্ষমতা নেই ভীষ্মকে অতিক্রম বা অগ্রাহ্য করবেন। তাই অনুমান করতে পারি যে শুরু থেকেই একটা ঠান্ডা লড়াই শকুনি আর ভীষ্মের মধ্যে চলছিল, যে লড়াইয়ে জিততে শকুনি মোক্ষম অস্ত্র করেছিলেন ভাগ্নে দুর্যোধনকে, যেখানে শকুনির ক্ষুরধার বুদ্ধির পরিচয় আমরা প্রতি মুহূর্তে পাই। কিন্তু প্রশ্ন হলো, এত কিছু শকুনি কেন করেছিলেন? অর্থ, সম্পত্তি, এমনকি নারীর প্রতি তার লোলুপতার কথাও কিন্তু মহাভারতে উঠে আসেনি। কিন্তু বলা হচ্ছে যে দুর্জন কুটিল মানুষ তার স্বভাবগত কারণেই এমনি এমনি অন্যের ক্ষতি করে। বলে না, দুর্জনের ছলের অভাব হয় না। তাই তার ভগ্নিপতি ভাগ্নেদের স্বার্থ রক্ষা করতে চেয়ে শকুনি বিভিন্ন দান চেলেছেন, কিন্তু আখেরে তাঁদের সর্বনাশটাই করেছেন। সে যাই হোক, শকুনিকে কিন্তু আপনি অগ্রাহ্য করতে পারবেন না। বস্তুত তিনিই যখন মহাভারতে একের পর এক ষড়যন্ত্রের চক্রী, আর শেষ পর্যন্ত তিনি সফল হন বা না হন, তাঁর কারণেই পাণ্ডবদের জীবনের 13টা বছর রাজবাড়ির সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে বনবাসে অজ্ঞাতবাসে কাটাতে হয়েছে। শকুনির হাতেই বোনা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের বীজ, যে যুদ্ধ কেড়ে নিয়েছে হাজার হাজার প্রাণ। এরকম একজন চরিত্রকে এড়িয়ে যাবেন কিভাবে? ব্যাসদেবের মহাভারতে শকুনি নির্ভেজাল ভিলেন। তাঁর সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষের মনস্তত্ত্বকে চট করে তিনি পড়ে নিতে পারেন, চকিতে বুঝে নিতে পারেন অপরপক্ষের দুর্বলতম জায়গাটা। আর এই অস্ত্রেই হস্তিনাপুরের রাজনীতিতে প্রভাবশালী হয়ে উঠেছিলেন শকুনি। একটু আগেই বললাম যে শকুনি যখন হস্তিনাপুরে এলেন তখন সম্পূর্ণ রাশ ভীষ্মের হাতে। ধৃতরাষ্ট্র রাজা, কিন্তু ভীষ্মের ব্যক্তিত্বের কাছে তিনি নিষ্প্রভ। শকুনি বুঝেছিলেন যে ধৃতরাষ্ট্রের দুর্বলতা তার পুত্র স্নেহ। ছেলের বিপন্নতার সামনে ধৃতরাষ্ট্র অস্থির আর বিপন্ন হয়ে ওঠেন। তখন তিনি ন্যায়, অন্যায়, উচিত, অনুচিত সব ভুলে যান। ধৃতরাষ্ট্রের ক্ষেত্রে এটাই অস্ত্র হয়েছিল শকুনির, আর যার মাধ্যম ছিলেন দুর্যোধন। ভাইদের মধ্যে রেষারেষি থাকেই, সেটাকে ব্যবহার করেই খুব ছোট থেকেই দুর্যোধনদের মধ্যে তিনি বুনতে শুরু করলেন পাণ্ডবদের প্রতি ঈর্ষার বীজ। তাল দেবার জন্য পেলেন কর্ণকে। দুর্যোধনের ঈর্ষা আর নিরাপত্তাহীনতাকে উস্কে দিয়ে শকুনি কিন্তু ক্ষান্ত হননি। ভীমকে বিষ খাইয়ে মারার চক্রান্ত করে সেটাকে এমন একটা দিশা দিলেন যে পথে হেঁটে দুর্যোধনরা মেতে উঠলেন
ভ্রাতৃহত্যা যজ্ঞে। বারণাবতে সবাইকে পুড়িয়ে মারতে চেয়ে সেই পরিকল্পনাই তো করেছিলেন দুর্যোধনরা। দুর্যোধন মহাভারতের অন্যতম বীর যোদ্ধা, কিন্তু তাঁর দুর্বলতার সুযোগ নিয়ে শকুনি তাঁকে দিয়ে যাবতীয় কাপুরুষোচিত কাজ করালেন, আর তার মাধ্যমে বারবার ব্যবহার করলেন সম্রাট ধৃতরাষ্ট্রকে। পুত্রস্নেহে অন্ত ধৃতরাষ্ট্র শকুনির ইচ্ছামতো একের পর এক অন্যায় করলেন, আর ভীষ্মরা নীরব থাকতে বাধ্য হলেন। কারণ শকুনি বুঝেছিলেন যে রাজ আজ্ঞা, ন্যায় অন্যায় যাই হোক, ভীষ্ম বিদুররা তা মানতে বাধ্য। এভাবে প্রত্যেকের মনস্তত্ত্ব আর দুর্বলতা বুঝে একের পর এক চাল চাললেন শকুনি। শুধু কি তাই, পাশা খেলার আসরে যুধিষ্ঠিরের সঙ্গেও তো একই মাইন্ড গেম তিনি খেলেছেন, যে পাশা শকুনির দ্বিতীয় অস্ত্র আর কুরুক্ষেত্রের যুদ্ধের সূচক। তাই এই পর্বটা নিয়ে আলাদা করে একটু বলতে হচ্ছে। শকুনি তার পিতার হাড় দিয়ে পাশা বানিয়েছিলেন যে পাশা তাঁর সব কথা শুনত, এরকম কিন্তু কোনো কথা মূল মহাভারতে পাওয়া যায় না। তবে সেই সময় পাশাতে শকুনি ছিলেন অজেয়, আর তাঁর পাশা খেলার ছলনার কথাও কারোর অজানা ছিল না। তখন কিভাবে পাশা খেলা হতো জানেন? মহাভারতে সেই পদ্ধতিটা বিস্তারিতভাবে নেই, কিন্তু আশেপাশের সময়ের উল্লেখ মেলে। বেদে অনেকগুলো গুটি দিয়ে খেলার কথা রয়েছে। সেই সঙ্গে থাকতো বিন্দু চিহ্নিত কোনো বস্তু, যার চার পিঠে একটা, দুটো, তিনটে, চারটে করে বিন্দু থাকতো। এক পড়লে কলিদান, আর চার পড়লে হতো কৃতদান। কৃতদানই সবচেয়ে উৎকৃষ্ট। খেলায় অনেকগুলো গুটি থাকতো। কৃতদান পড়লে তখন গুটিগুলো গুণে 4 দিয়ে ভাগ করা হতো। যদি ভাগশেষ 0 হতো তবে সেই দানটা মোক্ষম দান অর্থাৎ কৃতদান। আর 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 3 থাকলে ত্রেতাদান, ভাগশেষ 2 থাকলে দাপর, আর ভাগশেষ 1 হলে কলিদান অর্থাৎ একেবারে নিকৃষ্ট জয়। শকুনি সম্ভবত দান ফেলার পর দ্রুততার সঙ্গে গুটির সংখ্যায় কোনো কারসাজি করতেন, কারণ সমকালীন সময় জেতার জন্য গুটি গিলে ফেলার কথাও শুনতে পাওয়া যায়। তবে শকুনি পাশাতে ছলনা করেন একথা সকলে জানলেও কেউ বিষয়টা ধরতে পারত না। যুধিষ্ঠিরের পাশা খেলার প্রতি দুর্বলতা ছিলই, কিন্তু শকুনির সঙ্গে পাশা খেলতে তিনি জাননি। তাই শুরুতেই যুধিষ্ঠির শকুনিকে বলেছেন, আপনি পাশা না খেলুন সেও ভালো, কিন্তু ছল করে অন্যদের জয় করার চেষ্টা করবেন না। শকুনি উত্তর দিয়েছিলেন, দেখো যুধিষ্ঠির, দুজন পণ্ডিত যখন তর্ক বিতর্ক করেন তখন তাদের লক্ষ্য থাকে একে অপরকে পরাস্ত করা। তারা তর্কযুক্তির ফাঁকিতেই একজন অন্যজনকে জয় করেন। একে তুমি ছল বলো না অন্যায়? অর্থাৎ শকুনি তার ছলের বিরুদ্ধে কিন্তু কিছু বললেন না, উল্টে একটু ঠুকে যুধিষ্ঠিরকে বললেন, বাবা তুমি এখানে না এলেই পারতে। এখানে এই দ্রুত সভায় এসে সবার সামনে আমাকে যদি তুমি সঠতার কথা বলো তাহলে তোমায় খেলতে হবে না, ছেড়ে দাও। এরপরও কি রাজা যুধিষ্ঠিরের পক্ষে হেরে যাবার ভয়ে খেলতে অস্বীকার করা সম্ভব? তাই হারবেন জেনেও তিনি খেলতে বসলেন, আর প্রথম দানেই গলার মুনিপণ রেখে তিনি হারলেন। তারপর যুধিষ্ঠির কিন্তু শকুনিকে বললেন যে আপনি কিন্তু সেই ছল করেই দান জিতলেন। শকুনি উত্তর দিলেন না। একে একে ধন, রত্ন, রাজ্যপাট সব গেল যুধিষ্ঠিরের। শেষে ভাইদের এমনকি দ্রৌপদীকে পণ রাখলেন যুধিষ্ঠির। তারপর কুরুরাজ সভায় সেই নারকীয় দৃশ্য রচনা হলো, দ্রৌপদীর বস্ত্রহরণ। এই সবের মধ্যে শকুনি সবই বসে বসে দেখেছেন। তিনি যখন পাশার দান ফেলছেন, জিতছেন, দুর্যোধনরা উল্লাস করছেন, তিনি শুধু আত্মতৃপ্ত হয়েছেন, কিন্তু উল্লাসে ফেটে পড়েননি। আর পাশা খেলা সাঙ্গ হবার পর তার ভূমিকা অনেকটাই নীরব, যেন পাশা খেলাটাই তাঁর চরম সার্থকতা, আর কিচ্ছু তার চাই না। এরপর ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে দেওয়া কথা অনুসারে পাণ্ডবদের সব ফিরিয়ে দিয়েছেন। তারা যখন ফিরে যাচ্ছেন তখন আরও একবার পাশা খেলার নির্লজ্জ ষড়যন্ত্র করছেন শকুনি। এবারের খেলার উদ্দেশ্য পাণ্ডবদের কাছে খুব স্পষ্ট ছিল, আবার তাঁদের সর্বনাশ। আর শকুনির কাছে যেন তেন প্রকারেণ দুর্যোধনের পথ কণ্ঠযুক্ত করা, নইলে ভাগ্নের কাছে যে তার মান থাকে না। এত কিছু করেও পাণ্ডবদের সব যে ফিরিয়ে দিয়েছেন ধৃতরাষ্ট্র। তাই এবার শকুনি শর্ত দিলেন, দেখো যুধিষ্ঠির, তোমরা যদি আমাদের পাশায় হারাতে পারো তাহলে আমরা 12 বছরের জন্য বনবাসে যাব এবং 1 বছর অজ্ঞাতবাস করব। অজ্ঞাতবাসের সময় তোমরা যদি আমাদের সংবাদ জেনে যাও তাহলে আরও 12 বছরের জন্য আমরা বনে যাব। আর আমরা যদি তোমাদের উপর জয়লাভ করি তাহলে দ্রৌপদীর সঙ্গে তোমরাও মৃগচর্ম পরিধান করে বনে যাবে 12 বছরের জন্য। অজ্ঞাতবাসের সময় তোমাদের খবর যদি আমরা জানতে পারি তবে আবারও 12 বছরের বনবাস। এইভাবে 13 বছরের মাথায় তোমরা বা আমরা আবার রাজ্য ফিরে পাবে বা পাবো। দেখুন, এখানে প্রথমে শকুনি কিন্তু নিজেদের কথাই বললেন, ওই একটু সুগার কোটিং আর কি। এর পরের ফলাফল আপনারা জানেন।
কিন্তু একজন মাত্র মানুষের দুর্বুদ্ধি পাণ্ডবদের মতো বীরদের ভাগ্য নির্ধারণ করে দিল। তাদের জীবন থেকে কেড়ে নিল 13টা বছর, বাধ্য করলো একটা যুদ্ধের মুখোমুখি হতে। যুদ্ধ ছাড়া পাণ্ডবদের আর তো কিছু করার ছিল না। এটা তো কম কথা নয়। এই পর্বে মহাভারতের ঘটনাক্রমের নিয়ন্তা হয়ে উঠেছিলেন শকুনি। তখন ভীষ্ম নিষ্প্রভ। পাণ্ডবদের সহায় হয়ে উঠেছেন শ্রীকৃষ্ণ। তাঁর পরামর্শে এবার চলবেন পাণ্ডবরা, আর তাঁদের পর্যুদস্ত করতে চেষ্টা করবেন শকুনি। এই জন্যেই কি তাকে বলা হয় কৃষ্ণের একমাত্র প্রতিপক্ষ? কেমন ছিল মহাভারতে কৃষ্ণ আর শকুনির টক্কর? কৃষ্ণ ভার্সেস শকুনি, এরকম একটা তুলনা যদি আমরা করতে চাই, আপনার কি মনে হয় কেমন হবে টক্করটা? দেখুন, মহাভারতের রাজনীতিতে কৃষ্ণ পুরোপুরিভাবে প্রবেশ করছেন ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠিরের যজ্ঞকালে। রাজস্ব যজ্ঞে একজনকে শ্রেষ্ঠ পুরুষ নির্বাচন করে তাকে অর্ঘ্য দান করতে হয়। এক্ষেত্রে স্বয়ং ভীষ্ম প্রস্তাব করছেন শ্রীকৃষ্ণের নাম। আর এখান থেকেই মহাভারতের ব্যাটন ভীষ্মের হাত থেকে চলে যাচ্ছে শ্রীকৃষ্ণের হাতে। দুর্যোধন শকুনিরা এই পর্যায়ে ধৃতরাষ্ট্রকে যেভাবে কবজা করেছেন, যেভাবে প্রকাশ্য সবাই কর্ণরা তাকে অপমান করছেন, যুবরাজ দুর্যোধন বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে ভীষ্ম নিজেকে গুটিয়ে নিয়েছেন। বহুদিনের চেষ্টায় বিশ্বকে কোণঠাসা করে ফেলেছেন শকুনি। সেটাই তো তিনি চেয়েছিলেন। ঠিক তখনই পাণ্ডবদের সহায় হিসাবে সক্রিয় হচ্ছেন শ্রীকৃষ্ণ। আমরা যদি কৃষ্ণের দৈব ইমেজ সরিয়ে রেখে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন কূটনীতিক হিসাবে কৃষ্ণকে দেখি, তাহলে কেমন হবে কৃষ্ণ আর শকুনির দ্বৈরথ? দাঁড়াবেই না। কারণ কৃষ্ণের পরামর্শে পাণ্ডবরা এগোচ্ছেন ভবিষ্যৎ ভারতের কর্ণধার হওয়ার জন্য। যুধিষ্ঠির হবেন রাজ চক্রবর্তী সম্রাট, আর শকুনির মন্ত্রণায় দুর্যোধনরা পা বাড়াচ্ছেন সর্বনাশের দিকে। শ্রীকৃষ্ণের রাজনীতি সম্বন্ধে যে জ্ঞান ছিল, যে দূরদর্শিতা ছিল, তার তিল মাত্র শকুনির মধ্যে ছিল না। থাকলে তিনি দুর্যোধনের বিপদ ডেকে আনতেন না। দুর্যোধনের যেটুকু বীরত্ব ছিল সেটুকু নিজের কালো ছায়া দিয়ে ঢেকে দিয়েছিলেন শকুনি। তাকে দ্রুত সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছিলেন শকুনি। মনে করুন, যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ যখন এলেন হস্তিনাপুরে, যদি যুদ্ধ ঠেকানো যায় এই ভেবে দুর্যোধনকে শকুনি উস্কে দিলেন, কৃষ্ণ এই নাটের গুরু, একে বন্দি করো। ভীষ্ম, দ্রোণ, কৃপ, ধৃতরাষ্ট্ররা যা দুঃস্বপ্নেও ভাবতে পারেন না। কৃষ্ণ সংযম দেখালেন, কিন্তু যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো। শকুনির হাত পা যেন নিষ্পিস করছিল যে যুদ্ধটা কেন লাগছে না, যেন যুদ্ধ লাগলেই তারা জিতে যাবেন। এমনই অপরিণামদর্শিতা। এই পাণ্ডবদের তাতিয়ে দেবার জন্যই কারোর সঙ্গে কোনো পরামর্শ না করে নিজের ছেলে উলুককে তিনি পাঠিয়ে দিলেন পাণ্ডব শিবিরে। দুর্যোধনের পক্ষ থেকে উলুক বাছা বাছা গালাকাল নিয়ে ফিরে এলো। একজন স্থির বুদ্ধি রাজনীতিক হলে, বিন্দুমাত্র কূটনৈতিক জ্ঞান থাকলে এসব শকুনি করতেন না। আর মহাভারতের এই পর্যায়ে শকুনির হাতে আর কোনো নিয়ন্ত্রণই ছিল না। শকুনির আরেকটা বোকামির উদাহরণ, যখন পাণ্ডবদের বনবাসে পাঠিয়ে একবার তিনি দুর্যোধন কর্ণদের মজা দেখতে সেখানে পাঠালেন। শকুনি দুর্যোধনকে বলেছিলেন, তোমাদের ঐশ্বর্য দেখে, তোমাদের বউদের অলঙ্কার দেখে পাণ্ডবটা জ্বলে পুড়ে যাবে, আর দ্রৌপদী হয়তো পাণ্ডবদের ত্যাগ করে তোমাদের কাউকে স্বামী হিসাবে গ্রহণ করবে। শকুনির কথায় দুর্যোধন কর্ণরা গিয়ে শেষে গান্ধর্বদের হাতে পর্যুদস্ত হয়ে নিজেদের নাক কাটিয়ে ফিরে এসেছিলেন, আর অর্জুন তাঁদের জীবন বাঁচিয়েছিলেন। এরকম ভুরি ভুরি উদাহরণ মহাভারতে রয়েছে, যেখান থেকে স্পষ্ট যে দুর্বুদ্ধি শকুনির মাথায় ছিল, ষড়যন্ত্রে তাঁর ঝুড়ি ছিল না, কিন্তু রাজনীতি সম্পর্কে তিনি ছিলেন অজ্ঞ। আর তিনি সফল হয়েছিলেন শুধুমাত্র ধর্মপুত্র যুধিষ্ঠিরের সহনশীলতা আর মহানুভবতার জন্য। নইলে ভীম অর্জুনের হাতে কবেই শকুনির ভবলীলা সাঙ্গ হতো। আর পাশা খেলার পরবর্তীকালে স্রোতে গা ভাসিয়ে সর্বনাশের দিকে ভেসে যাওয়া ছাড়া শকুনির আর কোনো ভূমিকা ছিল না। তিনি এই সময় কৌরবদের ধ্বংসের একটা অনুঘটক মাত্র। আর রাজনীতিক শ্রীকৃষ্ণের পাশে শকুনি একজন তৃতীয় শ্রেণীর কূট খল চরিত্র, খলনায়ক নন। তাই তার পরিণতিও ছিল মর্মান্তিক। শকুনি ভালো যোদ্ধাও ছিলেন না। তার অধীনে এক অক্ষৌহিনী সৈন্য ছিল, কিন্তু দুর্যোধনের মাতুল হিসাবে তিনি ভীষ্মের থেকে রথ অভিধা পেয়েছিলেন। মহাভারতে তাঁর সমর কুশলতার কোনো চিহ্ন নেই। যুদ্ধে সকল মহানায়কের মৃত্যুর পর শেষ পর্যন্ত বেঁচেছিলেন দুর্যোধন আর শকুনি, আর সেটা কেবল পিঠ বাঁচিয়েই। কিন্তু যেদিন যুদ্ধক্ষেত্রে তাঁর ছেলে উলুকের মৃত্যু হলো, রক্ষা করার মতো আর কেউ নেই, বাধ্য হয়ে শকুনিকে ময়দানে নামতে হলো। সহদেব শকুনিকে বধের প্রতিজ্ঞা করেছিলেন। তার সঙ্গে যুদ্ধেই তার ভল্লের আঘাতে মাথা আর হাত কাটা গেল শকুনির।
দুর্যোধন পড়ে রইলেন মৃত্যুর প্রহর গোনার জন্য। কৌরব কুল তখন প্রায় নিশ্চিহ্ন, আর পাণ্ডবরা প্রত্যেকেই জীবিত। আগুন জ্বালিয়ে সেই আগুনে নিজেদের প্রিয়জনদের নিয়ে নিজেই পুড়ে মরলেন শকুনি। তাঁর খল স্বভাব, ষড়যন্ত্রকারী মন ইত্যাদির জন্য জনশ্রুতি তাকে মিথ হিসাবে মনে রাখল, কিন্তু এর বেশি তিনি কি কিছু পেলেন? শকুনির ছিন্ন মস্তক দেখে মহাভারতের সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, এই হলো সেই মাথা যা কৌরবদের সমস্ত অন্যায়ের মূলাধার। এটুকুই হয়তো মহাভারতের প্রধান খল চরিত্র হিসাবে তাঁর স্বীকৃতি। কিন্তু তিনি কি খলনায়ক? মহাভারতের কবি তেমন কোনো গৌরবময় স্থান শকুনির জন্য রাখেননি, যে জায়গাটা রয়েছে কর্ণদের। এই হচ্ছেন ব্যাসদেবের মহাভারতের শকুনি। এরপর নানা গল্পে নানাভাবে শকুনির চরিত্রের নানা রং লেগেছে। জানিয়ে দেখে আপনারা বলতেই পারেন, ধুর, আপনি কিছুই জানেন না। তাই আরেকবার বলি, আমাদের এই সিরিজের আলোচনা শুধু এবং শুধুমাত্র ব্যাসদেবের নামে প্রচলিত মূল মহাভারত অনুসারী। কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে জানাবেন। এরপর মহাভারতের কোন বিষয় নিয়ে ভিডিও চাইছেন সেটাও জানাতে ভুলবেন না। আর প্লিজ এটা ভুলবেন না, লাইক আর শেয়ার করতে। নিরেন পক্ষে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।